অজানা অভিশাপে এক কোরিয়ান পরিবার সময়ের সাথে সাথে নির্বংশ হয়ে যাচ্ছে। এই অভিশাপ থেকে বাঁচতে কবর থেকে তুলতে হবে 100 বছর পুরনো এক কফিন। কিন্তু কেউ জানতো না যে কফিন তুলতে বেরিয়ে আসবে একের পর এক শিহরণ জাগানো রহস্য। বলছিলাম বিশ্ব কাঁপানো সদ্য মুক্তিপ্রাপ্ত কোরিয়ান মুভি এক্সুমার কথা। গল্পের শুরুতে আমরা বঙ্গিল ও হারিমকে দেখি, যারা সিরিয়া থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিল। হারিম একজন শামান বা পূজারী এবং বং তার সহকারী। লস অ্যাঞ্জেলেস থেকে পার্ক নামের এক রিয়েল এস্টেট ব্যবসায়ী এক বিশেষ কারণে তাদেরকে ডেকে পাঠিয়েছে। এয়ারপোর্ট নামলে পার্কের অ্যাসিস্ট্যান্ট তাদেরকে সোজা নিয়ে যায় হসপিটালে। পার্কের নবজাত বাচ্চা আইসিইউতে রয়েছে। বাচ্চাটা জন্ম থেকেই অসুস্থ। শহরের সব বড় বড় ডাক্তার ওষুধ দিয়ে সত্ত্বেও তাকে কোনোভাবেই সুস্থ করতে পারছিল না। হারিম কিছু রিচুয়াল করলে জানতে পারে এই বাচ্চাটি প্রায় 100 বছর আগে তার মৃত ঠাকুরদার অভিশাপের শিকার। এই নিয়ে বিস্তারিত কথা বলার জন্য পার্ক তাদেরকে বাড়িতে আমন্ত্রণ জানায়। পার্কের পরিবারে প্রত্যেক জ্যেষ্ঠ ও নবজাতক শিশুরা বহু সময় ধরে এই প্রবলেমে ভুগছে। তার ভাইয়ের সাথে প্রথমে এটা হতো, যার যন্ত্রে কষ্টে ছটফট করতে করতে মেন্টাল হসপিটালে আত্মহত্যা করে। এখানে সমস্যা হলো তার মৃত্যুর পরে সেই অভিশাপ এখন পার্ক ও তার নবজাতক শিশুর উপরে চলে এসেছে। আর এই বিষয়টা বংশগত। চোখ বন্ধ করলে মনে হয় কেউ কষ্টে চিৎকার করছে, আর সাথে রাত নামলে নেমে আসে দুঃস্বপ্ন। হারিম তার অভিজ্ঞতা ও এই বাড়ির পরিবেশকে অনুভব করে সে বলে তাদের উপর পরিবারের মৃত ঠাকুরদার অভিশাপ রয়েছে। এটাকে তাদের ভাষায় অ্যানসেস্ট্রাল কল বলা হয়, অর্থাৎ তাদের ঠাকুরদা কোনো কারণে কষ্টে রয়েছে এবং প্রতারণা শিকার হয়েছে। আসলে পার্কের পরিবার কোরিয়াতে থাকলেও পরবর্তী সময়ে তারা আমেরিকা শিফট হয়ে যায়, কিন্তু ঠাকুরদার কবর রয়েছে কোরিয়ায়। হারিম বলে এই অভিশাপ থেকে বাঁচার উপায় রয়েছে, কিন্তু এর জন্য তাদের দুজনকে দরকার। ফেংশুই এক্সপার্ট স্যান্ডিয়ক এবং জিওম্যান্সার জিওন। আসলে কোরিয়া ও জাপানে উদ্ভব হওয়া ফেংশুই বিদ্যা পৃথিবীর সর্বত্র বিভিন্ন নামে পরিচিত। যেমন হিন্দুদের মতে বাস্তুশাস্ত্র, কোরিয়ায় এই বিদ্যার মাধ্যমে কোন বাড়ির অবস্থান ও কবরের স্থান নির্ণয় করে মানব জীবনের সুসময় ও ভালো থাকার উপায় নির্দেশ করে। যেমন লাফিং বুদ্ধা ফেংশুইয়ের প্রতীক। এই জিওম্যান্সি নিয়ে যারা চর্চা করে তাদেরকে জিওম্যান্সার বলা হয়। স্যান্ডিয়ক এবং জিউন দুজনই এই বিষয়ে একসাথে কাজ করে থাকে, আর হারিমের সাথে পরিচয় তাদের অনেকদিন আগে থেকেই। হারিম তাদেরকে পুরো ব্যাপারটি খুলে বলে। সে এও জানায় যে হয়তো পার্কের ঠাকুরদাকে নিয়ম মেনে কবরস্থ করা হয়নি এবং কোরিয়ায় তাকে কবর দেওয়ার পরে পরিবার আমেরিকা শিফট হলে মৃত্যুর পরের কোনো নিয়ম পালন না করায় ঠাকুরদার আত্মা ক্ষিপ্ত হয়েছে। তাই ওনাকে কবর থেকে তুলে সব নিয়ম মেনে পুনরায় কবর দিতে হবে। তবে বাড়ির অন্যেরা এসবে বিশ্বাস করে না। এর পাশাপাশি পূর্বপুরুষকে কবর থেকে তোলায় তারা রাজি নয়, কিন্তু পার্ক এটা করতে চায়। শহরের সম্ভ্রান্ত পরিবার হওয়ায় পার্ক এই বিষয়গুলো গোপন রাখার জন্য কিছু শর্ত দেয়। প্রথমত, লাশ তোলার ব্যাপারে কোনো সরকারি বা বেসরকারি কোনো সংস্থা যেন না জানতে পারে। দ্বিতীয়ত, বডি কফিন থেকে বের করা যাবে না। তৃতীয়ত, কফিন তুলে সব নিয়ম মেনে সেদিনই কবরস্থ করতে হবে। শর্তগুলো ডিওকের কাছে সন্দেহজনক মনে হলেও বেশি কথা না বাড়িয়ে পার্ক ডিওকদের নিয়ে গন্তব্যস্থলে বেরিয়ে পড়ে। কিন্তু কবরে পৌঁছালে ডিউক অবাক হয়ে যায়, কেননা জায়গাটি ছিল জাপান ও কোরিয়ার বর্ডারের কাছাকাছি এক পাহাড়ের পরিত্যক্ত জঙ্গলে। সম্ভ্রান্ত পরিবারের মানুষকে এমন একটি জায়গায় কবর দেওয়া হয়েছে, এই বিষয়টি মোটেও বোধগম্য নয়। সন্দেহ শুধু এতটুকু নয়, বরং সেই কবরটির ওপরে বসানো ছিল অদ্ভুত একটি পাথর, যেখানে নামের পরিবর্তে কিছু সংখ্যা বসানো ছিল আর লেখা ছিল কিছু মন্ত্র। পার্ককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলে তার ঠাকুরদা কোরিয়ান জেনারেল ছিলেন, তাই তার সম্মানের জন্য একজন কোরিয়ান মং কিউসুনাই তার কথায় এখানে কবর দেওয়া হয়েছে। আর যেহেতু সেই সময় কবরে চোরদের উৎপাত ছিল, তাই ঠাকুরদার কবরকে যতটা সম্ভব চোখের আড়ালে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু এদিকে ডিউকের মনে সন্দেহ এবং ভয় দুটোই বেড়ে চলেছে, কেননা হিসেব অনুযায়ী এইখানে অস্বাভাবিক কিছু এখানে থাকার সম্ভাবনাটা অনেক বেশি। তার উপরে মৃত মানুষকে কবর থেকে তোলা এমনিতেই অশুভ। এর পাশাপাশি চতুর্দিকে শিয়ালের উপস্থিতি তাদেরকে আরো ভাবিয়ে তুলেছে। জাপানিজ মাইথোলজিতে এই শিয়ালকে কিটসুনে বলা হয়েছে, যাকে জাপানে প্রোটেক্টর বা গার্ডিয়ান মানা হলেও কিছু জায়গায় তাকে ডেভিল হিসেবে মানা হয়। কিন্তু এখানে কিটসুনের রেফারেন্স কেন দেওয়া হয়েছে
তার সামনের দিকে জানতে পারবো। সেদিন হোটেলে ফিরে আসলে পার্ক জানায় এর আগেও তার 2টো বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলোকে বাঁচানো যায়নি। আর অনেক কষ্টের পর এই বাচ্চাটাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তাই তাদেরকে রিকোয়েস্ট করে যেমন করেই হোক তার এই সন্তানকে যেন বাঁচিয়ে তোলে তারা। ডিউক কোনো সংকোচ না করে জিজ্ঞাসা করলো, মিস্টার পার্ক, আপনি বোধহয় অনেক কিছু লুকোচ্ছেন। কবরে লেখা এটি কোনো সাধারণ নম্বর নয়, বরং অক্ষাংশ ও দ্রাঘিমাংশকে বোঝাচ্ছে। আর কিছু না জেনে কবরে হাত দেওয়া ল্যান্ডমাইনে পাড়া দেওয়া সমান। আর কিউসিং মং অনেক জেনে বুঝে এই কাজটি করেছে, যা সন্দেহ আরো বাড়িয়ে দেয়। তখনই হারিম প্রস্তাব দেয় এই ক্ষেত্রে তারা এভিল রিপ্লেসিং প্রক্রিয়াটি ব্যবহার করতে পারে। এজন্য ওই স্থানের নেগেটিভ শক্তিকে দুর্বল করার জন্য কিছু রিচুয়াল করতে হবে, যেন নেগেটিভ ও পজিটিভ শক্তির ভারসাম্য বজায় থাকে। এজন্য প্রয়োজন 5টি মৃত শূকর, 5 জন মানুষ যাদের জন্মসাল ও শূকরের জন্মসাল একই বছরে হতে হবে। রিচুয়ালের মাধ্যমে শূকরগুলোর সাথে তাদের সংযোগ তৈরি করে কবর খুঁড়তে হবে। পার্কের আন্টি এর বিরুদ্ধে থাকলেও ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন। অবশেষে শুরু হয় রিচুয়াল। নিয়ম অনুযায়ী কবরের প্রথম 3টে আঘাত পার্ককে দিয়েই করানো হয়। এরপরে 5 জন ঘুরতে শুরু করলে প্রত্যেক কোপের সাথে হারিম ওই মৃত শূকরগুলির উপরে আঘাত করছিল। এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে অবশেষে খুঁজে পেল সেই কফিন। দামি কাপড়ে মোড়ার নকশা করা ভারী কফিনটি একসময় সম্ভ্রান্ত রাজাদের জন্য ব্যবহার করা হতো। অতঃপর কফিনটিকে লস এঞ্জেলসে কবর দেওয়ার জন্য প্রস্তুত করা হয়। ওই 5 জনের মধ্যে চাংমিং কবরের মাটি ঠিক করার সময় অদ্ভুত একটি সাপ দেখতে পায়, যার কোনো মাথা ছিল না। সে ভয়ে সাপটিকে আঘাত করার সাথে সাথেই ক্ষণিকের জন্য সাপটির মুন্ডুর জায়গায় সেখানে এক মহিলার মাথা দেখতে পায়, যেটা ভয়ঙ্কর ভাবে চিৎকার করে, যার চিৎকারে আশেপাশের সবকিছু স্তব্ধ হয়ে যায়। জাপানিজ মাইথোলজি অনুযায়ী এই সাপকে নিউরেনা বলা হয়, যেটা একটি সুপারন্যাচারাল বা আরবান লেজেন্ড। নিউরন অর্থাৎ মহিলা আর ওরন অর্থাৎ সাপ। নিউরেনার মাথা মহিলার এবং শরীরের অংশটি সাপের মতো। এদের শরীর সব সময় জলে ভিজে থাকে। জাপানিজ মাইথোলজি অনুযায়ী নিউরোনা পরিবেশের পানিকে রিপ্রেজেন্ট করে। চাংমিং সেই সাপটিকে মারার সাথে সাথে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। এরই সাথে নামে প্রচন্ড বৃষ্টি, যার ইঙ্গিত ছিল এক অশুভ শক্তির। কথায় আছে, বৃষ্টির সময় কাউকে কবর দিলে তার আত্মা স্বর্গে পৌঁছায় না। তাই বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত লাশটিকে ফাঁকা এক হাসপাতালে গোপনীয়ভাবে রাখা হয়। মর্গের কেয়ারটেকার রীতিমতো চমকে যায় কফিনটি দেখে। লোভে তার চোখ দুটো জ্বলজ্বল করছিল। এদিকে সন্দেহের অবকাশ কাটাতে ডিওক একাই ওই পাহাড়ের পাশে একটি টেম্পলে এক লোকের সাথে কথা বলে জানতে পারে এই টেম্পল প্রায় 100 বছর পুরনো, আর তাদের বংশের সবাই এই টেম্পলের সাথে প্রাচীনকাল থেকে এক অদ্ভুত ভাবে জড়িত। ডিওক তাকে পাহাড়ের কবর এবং মং কিউসোনায়ের কথা জিজ্ঞাসা করলে জানতে পারে এই নামের এখানে কেউ ছিলই না। কিন্তু এই কবর সম্পর্কে বেশ কিছু গুজব রয়েছে। শোনা যায় নর্থ কোরিয়ার সবথেকে ধনীর কবর ছিল এটি, যেখানে গুপ্তধন লুকোনো। এই কারণে একটা সময় কবরের উপরে চোরদের উপদ্রব বাড়লেও সেখানে একাধিক মাটি কাটার জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু চোরগুলোকে কখনোই পাওয়া যায়নি। যেন মনে হয় ওই কবরটিকে পাহারা দিচ্ছে কোন অদৃশ্য কিছু একটা। এরই মধ্যে মর্গের কেয়ারটেকার লুকিয়ে কফিনটি খোলার চেষ্টা করলে হঠাৎ করে অদৃশ্য কিছু একটা বেরিয়ে আসে, যার ফলে হারিমের নাক দিয়ে রক্ত বের হতে শুরু হয়। হসপিটালের ডিওক তাকে দেখতে আসলে সে জানায় ওই কফিন থেকে শক্তিশালী কোন এক নেগেটিভ শক্তি বেরিয়ে গেল, যেটা হয়তো স্বয়ং পার্কের ঠাকুরদার আত্মা। এদিকে পার্কের বাবা রাতে একাই বসেছিল। হঠাৎ বাইরে থেকে ঠান্ডা গলায় একজন বলল, কে রে, কেমন আছিস? দরজা খোল, আমাকে আসতে দিবি না? সে যেন মন্ত্রমুগ্ধের মতো একাই দরজা খুলে দিল। সাথে সাথে এক ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পরে দেখা যায় পার্কের ঠাকুরদার আত্মা পাশে দাঁড়িয়ে আর বলতে থাকে, বিশ্বাসঘাতকগুলো তো দেখছি ভালোই আছে। কথা শেষ হতে না হতেই ঠাকুরদার আত্মা পার্কের বাবা মাকে গলা টিপে মেরে ফেলে। হারিম ডিউককে সমস্ত ঘটনা জানিয়ে পার্ককে বাঁচাতে বলে, কেননা তাদের পরিবার ঠাকুরদার আত্মার শান্তি কামনা করেনি, তাই ওর আত্মা পরিবারের সকলকে মারছে। ইতিমধ্যে ডিউক পার্ককে ফোন করে সকল ঘটনা বলে, আর যতক্ষণ না সে হোটেলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ দরজা নক করলে সে যেন না খোলে। তখনই দরজা নক করে
ভেসে আসলো ডিউকের কণ্ঠস্বর। পার্ক, দরজা খোলো। পার্ক ভয়ে ভয়ে কলে থাকা ডিউককে জিজ্ঞাসা করলো, তুমি কি বাইরে থেকে ডাকছো? ফোনের ওপাশে থাকা ডিউক বলে, তোমার ঠাকুরদার কফিন খোলার সাথে সাথে অনেক কিছু ঘটে গেছে, তাই বাঁচতে হলে জানালা খুলে ওনাকে আসতে দাও, না হলে তুমি মারা যাবে। পার্ক জানালা খোলার সাথে সাথেই ফোনে থাকা ডিউকের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়। সে বুঝে যায় তার অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে মাইথোলজি অনুযায়ী আত্মা তখনই তাকে পজেস করে যখন সে নিজে আত্মাকে প্রবেশ করার সুযোগ করে দেয়, আর জানালা খুলে পার্ক তাকে প্রবেশের অনুমতি দিলে পার্ক পজেস হয়ে যায়। ওদিকে দরজা ভেঙে ডিউক প্রবেশ করতেই দেখে পার্ক টেবিলের উপরে স্থির দাঁড়িয়ে আছে। আর এখানে উন্মোচন হয় পার্কের পরিবার এত ধনী হওয়ার রহস্য। 1894 সালে জাপানিজ সৈন্য কোরিয়ার সিওলে আক্রমণ করলে কোরিয়ান জেনারেল পার্কের ঠাকুরদা দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে টাকা ও শক্তির জন্য জাপানিজদের পক্ষ নিয়েছিল। ফলে যার জন্য তারা এত সবকিছু পেল, পার্কের পরিবার তাকে সম্মান না দিয়ে আমেরিকা শিফট হয়ে যায়। পার্ক পজেস অবস্থায় ডিউককে এক সাংকেতিক ধাঁধা বলে যায়, যেটা ছিল দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট। আর সাথে সাথে পার্কের ঘাড় মোটকে সে মারা যায়। ঠাকুরদার আত্মা এখন সোজা চলে যায় পার্কের সন্তানকে মেরে ফেলার জন্য। ডিউক বুঝে যায় কবর দিয়ে লাভ নেই, যদি বাচ্চাকে বাঁচাতে হয় তাহলে কফিনটি এখনই পুড়িয়ে ফেলতে হবে, তা না হলে এই বাচ্চা ও তার পরিবারের কেউই বেঁচে থাকবে না। অবশেষে পার্কের আন্টি রাজি হলে কফিনটি পুড়িয়ে ফেলা হলে ঠাকুরদার আত্মা চিরদিনের জন্য বিলীন হয়ে যায়। কিন্তু সব সমস্যা কি এখানেই শেষ? এর মধ্যে ডিউক জানতে পারে সেদিন চাংইং কবর খোঁড়ার পর থেকে ভীষণভাবে অসুস্থ, তাই ওর সাথে ডিউক দেখা করলে চাংইং জানায় ডাক্তার দেখিয়েও কোনো লাভ হচ্ছে না। রাত হলেই অস্বাভাবিক চিৎকার আর ভয়ঙ্কর ভীষণ তার সামনে ভেসে ওঠে। সেদিন তার ওই অদ্ভুত সাপটিকে মারা কোনোভাবেই ঠিক হয়নি, তাই সে ডিউককে রিকোয়েস্ট করে যেন সে সাপের শরীরটি খুঁজে বের করে সঠিকভাবে যেন কবর দেওয়া হয়। অর্থাৎ এখানে নিউরেনের কথা বলা হচ্ছিল। ডিউক তার কথা মতো ঠাকুরদার কবরের কাছে গিয়ে একটু খোঁজাখুঁজির পরেই সেই সাপটির দুখণ্ড শরীর খুঁজে পায়, যেটিকে দেখা মাত্রই তার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আর বেলচাটি মাটির নিচে শক্ত কিছু একটাতে লাগে, যার ফলে ডিউক দ্রুত সেই মাটিগুলো তুলে ফেলতে থাকে, যেখানে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসে আরো একটি অদ্ভুত দাঁড় করানো একটি কফিন, যেটা সে কখনোই দেখেনি। সাথে সাথে সে সকলকে ফোন করে এই ঘটনাটি জানায়। সকলেই দ্রুত এখানে এসে সেখান থেকে বের করে 10 ফুট লম্বা ও কাঁটা তারে জড়ানো এক দৈত্যাকার কফিন। অবাক করার বিষয় হলো কফিনটি তোলার সাথে সাথে সেখানে উপস্থিত সব কিটসুনে সেখান থেকে চলে যায়। এখন প্রশ্ন হলো এই কাঁটা তার জড়ানোর রহস্য কি? সকলে আজ রাতের জন্য কফিনটি বাউগন টেম্পলে মন্ত্র পাঠ করে কিছু চাল ও ঘোড়ার রক্তের এক সার্কেলে রাখা হয় সেই কফিনটি। ডিউক এর মধ্যে পার্কের আন্টির সাথে দেখা করে তার বাবার খবরের ব্যাপারে জিজ্ঞাসা করলে উন্মোচন হয় মং কিউসুনায় কোরিয়ান নয় বরং এক জাপানিজ ছিলেন, যার আসল নাম ডিসুনে। শোনা যেত এই মং কোরিয়ান ভৌগোলিক অবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। তবে এখানে প্রশ্ন হলো, পার্কের ঠাকুরদা যদি নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে জাপানের সাহায্য করে থাকে, তাহলে জাপানিজ মং তার সাথেই বা এমন কেন করলো? রাতে খাবার শেষে সকলে ঘুমিয়ে পড়ে, আর হারিম একা বসে তার মৃত ঠাকুমাকে স্মরণ করছিল। এখন মাঝরাত। বঙ্গিল লক্ষ্য করে টেম্পলের সেই লোকটি তার বুকের উপর দাঁড়িয়ে বিড়বিড় করে বলছে, সে আমার কলিজা নিয়ে গেছে। তার পুরো শরীরে গভীর ক্ষত। বঙ্গিল নিজেকে শান্ত করে মন্ত্র পড়ে কোনোভাবে উঠি দেখে সেখানে কেউ নেই। মনে সন্দেহ জাগলে একাই চলে আসে বার্ন হাউস চেক করতে। দরজাটি ভেতর থেকে লাগানো। এরই মাঝে সে শুনতে পায় দূরের খামারের শুকরগুলো ভয়ঙ্কর ভাবে চিৎকার করছে। কোনোভাবে সেখানে টিনের ফাঁক দিয়ে কিছু একটা দেখতেই বং ভয়ে ঠান্ডা হয়ে গেল। 9 ফুট লম্বা একটি মানুষ টেম্পলের লোকটির মাথা শরীর থেকে আলাদা করে ফেলল। বঙ্গিল কোনোভাবে এসে হারিমকে ডাকলে হারিমের ঠাকুমা তাকে বাধা দিল। হারিম সেখানে ছুটে যায়। বার্ন হাউসের দরজা খুলে ঢুকতেই সকলে স্তব্ধ হয়ে গেল, কেননা কফিনের ঢাকনাগুলিকেও খুলে ফেলেছে আর উপরের ছাউনিটা ভাঙা। হারিম সবাইকে ঘুম থেকে তোলার জন্য পাঠালে এর মধ্যে কফিনের ভেতর থেকে একটি জাপানিজ সামুরাইয়ের হেলমেট পায়। তখনই শুনতে পেল বাইরে ভারী পায়ের শব্দ। কিছুক্ষণের মধ্যে এক লম্বা কুৎসিত
পিশাচের মতো দেখতে দরজার সামনে এসে দাঁড়ায় আর ভয়ানক কণ্ঠে বলে উঠল, ভেতরে কে মানুষ নাকি? খাবার জন্য কি এনেছিস? মিষ্টি মাছ। হারিম কাপা গলায় লুকিয়ে উত্তর দিল, আমি মানুষ নয়, আপনার প্রজা, ক্ষমা করবেন, আমি এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। তখনই ওর মুন্ডু ছুঁড়ে ফেলে হারিমকে ধাওয়া করে। মঙ্গিল হারিমকে বাঁচাতে পিশাচের পেটে রড ঢুকিয়ে দিলে সেটা কোনোভাবেই তার বর্ম ভেদ করতে পারে না। এতক্ষণে পিশাচের সম্পূর্ণ রূপ দেখে সকলে ভয়ে স্থির হয়ে যায়। তার চোখ দুটো তুলে ফেলা হয়েছে আর পুরোটা মুখ ঝলসানো। পিশাচ বঙ্গিলের মুখ চেপে পেটে হাত ঢুকে ছিঁড়ে ফেলতে সে অজ্ঞান হয়ে যায়। পিশাচের পর ধীরে ধীরে এগিয়ে আসে হারিমের দিকে। হারিম ভয়ে পিছিয়ে গেলে পিশাচ হঠাৎ থেমে যায়। সে দেখে হারিম মং প্যাগোডার উপরে বসে। আসলে এই মং প্যাগোডা বৌদ্ধ ভিক্ষুক মারা যাওয়ার পরে তাদের অস্থি অবশেষ ধারণ করে রাখতেই ব্যবহার করা হতো। পিশাচ এটা দেখে মন্ত্র পাঠ করতে করতে আগুনের গোলায় পরিবর্তিত হয়ে হাওয়ায় উঠতে থাকে। এর সাথে হারিম কিছু বিক্ষিপ্ত ভীষণ দেখতে পায়। ঘটনাস্থলে ডিউক ও জিওন এসে পড়লে তারা ভয়ে হতভম্ব হয়ে এই দৃশ্য দেখতে থাকে। এইভাবে কিছুক্ষণ থাকার পরে পিশাচ পাহাড়ে পার্কের ঠাকুরদার সেই কবরের কাছে চলে যায়। পরের দিন হারিম সকলকে হসপিটালে অ্যাডমিট করে। বঙ্গিলের জ্ঞান ফিরেছে, কিন্তু তার অবস্থা খুবই করুণ আর বাকি দুজনের ভয়ানক জ্বর এসেছে। এতক্ষণে তাদের নিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে, যেখানে টিভিতে রিপোর্টার বলছিল জঙ্গি ভাল্লুকের আক্রমণে এই কাণ্ড ঘটেছে। হারিম গত রাতের ঘটনায় খুবই চিন্তিত, কেননা আত্মা বা ভূতের কোনো শরীর হয় না, এমনকি তাদের কোনো ছায়াও পড়ে না। কিন্তু এই পিশাচের দুটোই ছিল, অর্থাৎ এই পিশাচ অনি। জাপানিজ মাইথোলজি অনুযায়ী অনি অর্থ ডিমন। বলা হয় সব থেকে খারাপ মানুষের মৃত্যু হলে অভিশাপের কারণে সে অনিতে পরিণত হয়। এরই মধ্যে খবর আসে বঙ্গিলকে বড় হাসপাতালে শিফট করতে হবে। ডিওক এই ঘটনার সিদ্ধান্ত নেয়, সবকিছু যেহেতু তার জন্য শুরু হয়েছে তাই প্রায়শ্চিত্ত সে নিজেই করবে। ফলে একা বেরিয়ে পড়ে বাউগো টেম্পলের উদ্দেশ্যে। সেখানে রাখা পুরনো বই ও পুঁথি থেকে রিচার্জ করতে শুরু করে। এদিকে হারিমও বুঝতে পারে বঙ্গিল অনি দ্বারা পজেস হয়েছে। তাই হারিম নিজের বোনকে ডেকে সাহায্য চাইলে বঙ্গিল রহস্যজনকভাবে হেসে বলে ওঠে, সে আসছে। এদিকে ডিওক পার্কের ঠাকুরদার কবরের মাটি খুলে দেখে অনি ওখানে শুয়েছে, অর্থাৎ সে দিনের বেলায় এখানে থাকে আর রাত হলে জেগে ওঠে। ডিউকের সব সন্দেহ কেটে গেলে হোটেলে ফিরে রিভিল করে আসল রহস্য। পার্ক মৃত্যুর আগে বলে গিয়েছিল, দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়ার্ডস। আসলে ফিংসুই অনুযায়ী অখণ্ড কোরিয়ার ভূমি মানচিত্রে দেখলে বাঘের আকৃতি মনে হয়, আর পার্কের ঠাকুরদার কবরে লেখা ওই নম্বরগুলো অনুসন্ধান করলে দেখা যায় কোরিয়ার ম্যাপে ঠিক বাঘের কোমরের দিকে আছে। বলা হয় প্রাচীনকালে কোরিয়ার শক্তি শেষ করার জন্য জাপানিজ ফেংসুই এক্সপার্ট কোরিয়ার বেশ কিছু জায়গায় মন্ত্র পাঠ করে কিছু রড পুঁতে রাখে। পার্ক তাদের যে কবর চোরের কথা বলেছিল তারা কোনো চোর নয়, বরং এরাই কোরিয়াকে বাঁচানোর জন্য ব্ল্যাক ম্যাজিক করা সেই রডগুলো খুঁজে বের করে অভিশাপগুলো ধ্বংস করছিল। কিন্তু শেষ রডটিকে কোনোভাবেই খুঁজে পায়নি তারা। দ্য ফক্স কাটস অফ দ্য টাইগার্স ওয়েস্ট কথাটির অর্থ এই ঘটনাকে বোঝায় যেখানে বাঘের মতো দেখতে কোরিয়ান ভূমিতে দ্য ফক্স কিটসুনে অর্থাৎ জাপানিজ শ্যামান লোহার মন্ত্রে সেই রডটি পুঁতেছিল, অর্থাৎ কাটস অফ দ্য টাইগার্স হয়েছিল। এবং অনি এই রডকে মানুষদের থেকে রক্ষা করার জন্যই ওই নির্দিষ্ট জায়গায় পাহারাদার হয়ে আছে। এর সাথে হারিমও বুঝতে পারে অনি সেই দিন বঙ্গিলকে মারতে পারেনি, তার একমাত্র কারণ হলো এর শরীরে কোরিয়ানদের এক বিশেষ মন্ত্র ট্যাটু আকারে লেখা ছিল। অতএব এখন বঙ্গিলকে বাঁচাতে হলে অনেকে শেষ করতে হবে এবং কোরিয়ার স্বার্থে ওই রড খুঁজতে হবে। এবার প্ল্যান অনুযায়ী হারিমের বোন থাকবে বঙ্গিলের সাথে এবং হারিম, ডিওক ও জিওন যাবে অনির কবরে। এরা নিজেদের সুরক্ষার জন্য পুরো শরীরে বিশেষ মন্ত্রের টেম্পোরারি ট্যাটু করে নেয়। এখন অপেক্ষা শুধু রাতের। প্ল্যান ছিল হারিম কৌশলে অনিকে কবর থেকে সরিয়ে মন্ত্র ও ঘোড়ার রক্ত ব্যবহার করে মেরে ফেলবে বা দুর্বল করে ফেলবে, আর এই সুযোগে ওরা দুজন কবর খুঁড়ে রড খুঁজে বের করবে। এই জন্য দেয়া হয় মিষ্টি মাছের টোপ। প্ল্যান মতো কাজও হয়। অনি জেগে উঠতেই মাছের গন্ধে হারিমের পিছু নেয় এবং বাকি দুজন কবর খুঁড়তে শুরু করে। কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কোনো রড খুঁজে পায় না।
আর এদিকে হারিমের পক্ষেও অনিকে এতক্ষণ আটকে রাখা সম্ভব হচ্ছিল না। হারিমের ঠাকুমার আত্মা তাকে কল্পনায় দেখিয়েছিল এই জাপানিজ শামান জিসুনে এর সাথে একবার মুখোমুখি হয়েছিল। সে কিন্তু যথেষ্ট শক্তিশালী, তাই তার প্রভাব অনির উপরে শক্তপোক্তভাবেই থাকবে। অনি হারিমকে মারতে গেলে ঠাকুমার আত্মা তাকে বাঁচিয়ে নেয়। অনি তাকে কিছু করে না, কেননা সে একমাত্র মানুষদের হাত থেকে সেই কবরটিকে রক্ষা করছিল। হারিম প্রাণপণে পালিয়ে জীবনদের সাথে দেখা করলে জানতে পারে তার কবরে কিছুই খুঁজে পায়নি। তখনই তারা দেখে অনি আগুনের গোলায় পরিণত হয়ে কবরে ফিরে যাচ্ছে, অর্থাৎ ডিওকের প্রাণ সংকটে। ডিওক নিজের মৃত্যুকে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখে, কেননা আজই তার শেষ দিন। কিছুক্ষণের মধ্যে অনি তার পিঠে হাত রেখে বলে, আমার অনুগত হতে চাও নাকি তোমার কলিজা হারাতে চাও? এর মধ্যে অনি তার তীক্ষ্ণ নখ দিয়ে ডিওকের পিঠ চিরে ফেলে। বাঁচানোর জন্য হারিম মন্ত্র পড়া সেই ঘোড়ার রক্ত ছিটিয়ে দিতেই অনির পুরো শরীর জ্বলতে শুরু করে। ফলে অনি হারিম ও জিওনের গলা টিপে তুলে ধরলে হারিম কিছু ভীষণ দেখতে পায়। এই ঘটনার সাথে উন্মোচন হয় অনির আসল রহস্য। সিকিহারা যুদ্ধের সময় জাপানিজ পুরোহিত জিসুনে, যাকে ফক্স বলা হচ্ছে, সে একজন জাপানিজ জেনারেলের মাথা কেটে তার পুরো শরীরের সাথে বিভিন্ন পশুদের অঙ্গ প্রত্যঙ্গ যুক্ত করে 10,000 কোরিয়ানদের খুনের রক্ত রাঙা এক জ্বলন্ত কাটানাকে জেনারেলের শরীরে ঢুকিয়ে মাথাটা সেলাই করে সোজাসুজি ভাবে মাটিতে পড়তে দেয়। অর্থাৎ সেই লাস্ট মন্ত্র পড়া রডটি আর কোথাও নয়, বরং ওই অনির শরীরের ভেতরে ঢুকানো রয়েছে। এরপরে পার্কের ঠাকুরদাকে এই কবরের উপরে কবর দেওয়া হয়, কেননা সামান জানতো অভিজাত পরিবার হওয়ার কারণে পার্কের ঠাকুরদার কফিন কেউ কবর থেকে তুলবে না। কিন্তু পার্কের ঠাকুরদার কবর তোলার সাথে সাথে নিউরেনা অর্থাৎ সেই অদ্ভুত সাপটি মারা গেলে প্রথম প্রহরী সরে যায়। আর জাপানিজ মাইথোলজি অনুযায়ী নিউরেনাকে পানির সাথে তুলনা করা হয়। এরপরে কফিনটি ছিল কাঠের, যেটা তোলা হয় মাটির নিচ থেকে, যেটার অর্থ হলো আর্থ। এখন বাকি রইল মেটাল ও ফায়ার, অর্থাৎ জ্বলন্ত কাটানা, যেটা অনির মধ্যে ছিল, কেননা মেটাল জ্বলন্ত আগুনে পুড়িয়ে কাটানার শরীরের ভেতরে ঢোকানো হয়েছিল। ফিংসুয়ে মেইন 5 এলিমেন্ট হলো উড, ওয়াটার, আর্থ, ফায়ার এবং মেটাল। এই 5টি উপাদান বিঘ্নিত হওয়ার কারণে অনি জেগে ওঠে। এতক্ষণে পুরো বিষয়টি ডিওক জেনে ফেললে অনির পায়ে কুড়োল দিয়ে আঘাত করলে অনি বাকি দুজনকে ছেড়ে দেয়, আর সাথে সাথে অনি ডিওকের মাথার হাত দিয়ে চেপে ধরে। ততক্ষণে ডিওক নিজেকে প্রস্তুত করে নেয়। তার কুড়োলে ছিল কাঠ, অনির ভেতরের কাঁটাটা ছিল মেটাল, দাঁড়িয়েছিল সে মাটিতে অর্থাৎ আর্থ, আর ফায়ার অলরেডি ছিল, কেননা কাটানাকে আগুনে পোড়ানো হয়েছিল, আর বাকি থাকলো রক্ত। এজন্য ডিওক তার পেট থেকে বেরোনো রক্ত কুড়োলে মাখিয়ে নেয়, যেটা 5 এলিমেন্টের ওয়াটার বা তরলের কাজ করে, যার ফলে এলিমেন্ট সার্কেল কমপ্লিট হয়ে যায়। আর অবশেষে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে অনির মাঝ বরাবর আঘাত করে। এর সাথে সাথে আহত ডিওক কবরে লুটিয়ে পড়ে। সে পেরেছে সকলকে অভিশাপ মুক্ত করতে। ওদিকে বঙ্গিলো পজেস থেকে মুক্ত হয়ে যায়। ডিওক সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সবার প্রার্থনা ও ভালোবাসা মৃত্যুকে পরাজয় করেছে। যতই হোক, তার মেয়ের বিয়ে দেয়া এখনো বাকি। আর এই বঙ্গিল, হারিম ও জিওন তার থেকে নিমন্ত্রণ না পেয়ে ছেড়ে দেওয়ার লোক নয়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন গল্প আরো শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।